সহজ লেখা তোমাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর ইতিহাস বিষয়ের তৃতীয় অধ্যায় যেটা রয়েছে ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা, এই অধ্যায়ের সম্পূর্ণ উত্তর সহ সাজেশন সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ এই ভিডিওতে আমরা ক্লাস 8-এর হিস্ট্রি সাবজেক্টের থার্ড চ্যাপ্টার যেটা রয়েছে ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা, এই অধ্যায়ের এমসিকিউ, এসিকিউ 2 নম্বর, 3 নম্বর এবং 5 নম্বর মানের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তাদের উত্তর সম্পর্কে আলোচনা করব। প্রশ্নোত্তরগুলো অবশ্যই তোমরা ভালোভাবে মুখস্থ করবে এবং প্র্যাকটিস করবে, এর মধ্যে থেকে তোমাদের পরীক্ষায় কিন্তু প্রশ্ন দেওয়া হয়। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 8-এর হিস্ট্রি সাবজেক্টের তোমাদের 3 নম্বর যে অধ্যায় রয়েছে এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তাদের উত্তরগুলো দেখে নিই। আর এই সমস্ত প্রশ্ন এবং উত্তরের পিডিএফ ফাইল আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া থাকবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে নিয়ে চাইলে প্রশ্নদের পিডিএফ ফাইল তোমরা নিতে পারো। অ্যাপের মধ্যে সমস্ত সাবজেক্টের তোমরা সাজেশন, ওকে, মডেল কোশ্চেন পেপার, সিলেবাস, মার্কস ডিভিশন এবং প্র্যাকটিস সেট এই সব কিছুর ভিডিও আর পিডিএফ কিন্তু দেওয়া থাকবে। ঠিক আছে, তো প্রথমে আমরা দেখো কিছু এমসিকিউ প্রশ্ন এবং তাদের উত্তর দেখে নেব। তারপরে 1 নম্বর মানের অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর, 2 নম্বর, 3 নম্বর এবং 5 নম্বর মানের সমস্ত রকমের প্রশ্ন এবং উত্তরগুলো আমরা পরপর দেখব। দেখো প্রথম প্রশ্ন হচ্ছে সিভিল সার্ভিস ব্যবস্থা ভারতে প্রবর্তন করেন ওয়ারেন হেস্টিংস, লর্ড কর্নওয়ালিস, লর্ড ক্লাইভ, লর্ড ডালহৌসি। তো সিভিল সার্ভিস ব্যবস্থা ভারতে প্রবর্তন করেন, উত্তর লিখবে লর্ড কর্নওয়ালিস। এরপর হচ্ছে 1800 খ্রিস্টাব্দে কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করা হয়। এর প্রধান উদ্দেশ্য ছিল ভারতীয় পাশ্চাত্য শিক্ষার প্রসার ঘটানো, সিভিল সার্ভেন্টদের প্রশিক্ষণ দেওয়া, প্রাচ্য পাশ্চাত্য শিক্ষার মেলবন্ধন ঘটানো, প্রথাগত শিক্ষার উন্নতি ঘটানো। তো ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করা হয়, এর উদ্দেশ্য ছিল কি সিভিল সার্ভেন্টদের প্রশিক্ষণ দেওয়া। পরের প্রশ্ন, ইজারাদারি ব্যবস্থা প্রবর্তিত হয় 1770 খ্রিস্টাব্দে, 1771 খ্রিস্টাব্দে, 1772 খ্রিস্টাব্দে, 1773 খ্রিস্টাব্দে। তো ইজারাদারি ব্যবস্থা প্রবর্তিত হয় 1772 খ্রিস্টাব্দে। এরপর হচ্ছে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন লর্ড কর্নওয়ালিস, লর্ড ওয়ারেন হেস্টিংস, লর্ড ওয়েলেসলি, লর্ড কার্জন। তো ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন লর্ড ওয়েলেসলি। নেক্সট হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয় 1813 খ্রিস্টাব্দে, 1833 খ্রিস্টাব্দে, 1854 খ্রিস্টাব্দে, 1857 খ্রিস্টাব্দে। তো কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় 1857 খ্রিস্টাব্দে। নেক্সট ওয়ারেন হেস্টিংস কলকাতা মাদ্রাসার প্রতিষ্ঠা করেন, এখানে অপশান রয়েছে দেখো 1771 খ্রিস্টাব্দে, 1775 খ্রিস্টাব্দে, 1777 খ্রিস্টাব্দে, 1781 খ্রিস্টাব্দে। তো ওয়ারেন হেস্টিংস কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন 1781 খ্রিস্টাব্দে। কলকাতা ভারতের রাজধানীতে পরিণত হয় পিটের ভারত শাসন আইন, রেগুলেটিং অ্যাক্ট, চার্টার অ্যাক্ট, সিভিল সার্ভিস অ্যাক্ট অনুসারে। তো কলকাতা ভারতের রাজধানীতে পরিণত হয় রেগুলেটিং অ্যাক্ট, ঠিক আছে, এই অনুসারে। এরপর হচ্ছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিলেন ওয়ারেন হেস্টিংস, উইলিয়াম কেরি, স্যার এলিজা এমপি, চার্লস উড। তো সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিলেন স্যার এলিজা এমপি। নেক্সট হচ্ছে ভারতের শিক্ষা ব্যবস্থায় চুঁইয়ে পড়া নীতির প্রবক্তা ছিলেন টমাস মেকলে, চার্লস উড, লর্ড বেন্টিং, ডেভিড হেয়ার। এখানে ভারতের শিক্ষা ব্যবস্থায় চুঁইয়ে পড়া শিক্ষানীতির প্রবক্তা ছিলেন টমাস মেকলে। পরের প্রশ্ন হচ্ছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তর দেখব। প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 1 নম্বর করে। কে কবে চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন? তো লর্ড কর্নওয়ালিস 1793 খ্রিস্টাব্দে রাজস্ব আদায়ের ক্ষেত্রে চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন। কবে ফোর্ট উইলিয়াম তৈরি হয়? উত্তর লিখবে ফোর্ট উইলিয়াম 1800 খ্রিস্টাব্দে তৈরি হয়। কত সালে দারোগা ব্যবস্থার বিলোপ করা হয়? তো 1812 খ্রিস্টাব্দে পাকাপাকিভাবে দারোগা ব্যবস্থার বিলোপ করা হয়। কে কবে বেনারসে হিন্দু কলেজের প্রতিষ্ঠা করেন? 1791 খ্রিস্টাব্দে জোনাথন ডানকন বেনারসে হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন। চার্লস উড কে ছিলেন? চার্লস উড ছিলেন বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি। নেক্সট হচ্ছে কে কবে ইজারাদারি ব্যবস্থা চালু করেন? তো ওয়ারেন হেস্টিংস 1772 খ্রিস্টাব্দে ইজারাদারি ব্যবস্থা চালু করেন। কবে কলকাতায় হিন্দু কলেজ তৈরি হয়? 1817 খ্রিস্টাব্দে কলকাতায় হিন্দু কলেজ তৈরি হয়। বোম্বাই প্রেসিডেন্সির মূল গোড়াপত্তন কোথায় হয়েছিল? উত্তর লিখবে এখানে সুরাটে। নেক্সট হচ্ছে ভারতে ইংরেজি শিক্ষা প্রসারে কার ভূমিকা প্রধান ছিল? তো লর্ড ব্যাবিংটন মেকলের ভূমিকা প্রধান ছিল। নেক্সট কলকাতা মাদ্রাসা কবে প্রতিষ্ঠিত হয়? 1781 খ্রিস্টাব্দে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়। কবে কলকাতায় সুপ্রিম কোর্ট তৈরি হয়? উত্তর লিখবে 1774 খ্রিস্টাব্দে কলকাতায় সুপ্রিম কোর্ট তৈরি হয়। এরপরে প্রশ্ন, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কে ছিলেন? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিলেন স্যার এলিজা এমপি। কোন প্রেসিডেন্সিকে সেন্ট জর্জ দুর্গ প্রেসিডেন্সি বলা হয়? তো মাদ্রাজ প্রেসিডেন্সিকে সেন্ট জর্জ দুর্গ প্রেসিডেন্সি বলা হয়। বেথুন কলেজ কার উদ্যোগে তৈরি হয়? জন এলিয়ট ড্রিঙ্ক ওয়াটারের উদ্যোগে বেথুন কলেজ তৈরি হয়। কে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেছিলেন? লর্ড ওয়েলেসলি ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেছিলেন। ভারতীয় সেনারা ব্রিটিশ আমলে কী নামে পরিচিত ছিল? ভারতীয় সেনারা ব্রিটিশ আমলে সিপাহী নামে পরিচিত ছিল।
দশসালা ব্যবস্থা কি? 10 বছরের জন্য দেওয়া জমি বন্দোবস্তকে দশসালা বলা হয়। 1790 সালে এই ব্যবস্থা চালু হয়। বাংলা প্রেসিডেন্সিকে একসময় কি বলা হতো? তো বাংলা প্রেসিডেন্সিকে একসময় ফোর্ট উইলিয়াম দুর্গ প্রেসিডেন্সিও বলা হতো। নেক্সট আমরা দেখব 2 নম্বর এবং 3 নম্বর মানের গুরুত্বপূর্ণ প্রশ্ন আর উত্তর। প্রথম প্রশ্ন হচ্ছে, কে কবে কেন এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন? উত্তর লিখবে 1784 খ্রিস্টাব্দে কলকাতায় এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠা করেন উইলিয়াম জোন্স। ভারতীয় সংস্কৃতি, ইতিহাস, সাহিত্য সম্পর্কে বিস্তারিত জ্ঞান লাভ করার উদ্দেশ্যেই মূলত এটি গড়ে ওঠে। রাজা রামমোহন কোন কলেজের কাজকর্মের সঙ্গে যুক্ত ছিলেন? তো রাজা রামমোহন রায় হিন্দু কলেজের কাজকর্মের সঙ্গে যুক্ত ছিলেন। নেক্সট হচ্ছে, নারী শিক্ষার বিস্তারে কে কোন স্কুল তৈরি করেন? নারী শিক্ষার বিস্তারের জন্য বিটন সাহেব মেথুন কলেজ তৈরি করেন। এরপর হচ্ছে, কোম্পানি কবে বাংলার শাসনভার গ্রহণ করেন? তো কোম্পানি 1772 খ্রিস্টাব্দে কোম্পানি দ্বৈত শাসন ব্যবস্থা তুলে দিয়ে সরাসরি বাংলার শাসনভার গ্রহণ করেন। বাংলা, বিহার, ওড়িশা, আসাম ও ত্রিপুরা অঞ্চল মিলিয়ে যে প্রেসিডেন্সি গড়ে উঠেছিল তার নাম কি? তো বাংলা, বিহার, ওড়িশা, আসাম ও ত্রিপুরা অঞ্চল মিলিয়ে যে প্রেসিডেন্সি ব্যবস্থা গড়ে উঠেছিল তার নাম হচ্ছে বাংলা প্রেসিডেন্সি ব্যবস্থা গড়ে উঠেছিল। ঠিক আছে। এরপর হচ্ছে, কে নদীপথ জরিপ করেন? তিনি কতগুলি মানচিত্র তৈরি করেন? উত্তর লিখবেন জেমস রেনেল। ওকে, নদীপথ জরিপ করেন, অথবা এখানে বলবে কি বাংলার নদীপথগুলি কে জরিপ করেন? উত্তর লিখবে কি জেমস রেনেল। ঠিক আছে, তিনি 16টি মানচিত্র তৈরি করেন। পিট প্রণীত ভারত শাসন আইনে কি বলা হয়েছে? তো 1748 খ্রিস্টাব্দে ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী উইলিয়াম পিট একটি নতুন আইন তৈরি করেন। একে বলা হয় পিটের ভারত শাসন আইন। এই আইন অনুসারে একটি বোর্ড অফ কন্ট্রোল তৈরি করা হয়। সেই বোর্ডকে কোম্পানির সামরিক ও অসামরিক শাসন ও রাজস্ব ব্যবস্থা পরিচালনার পুরো দায়িত্ব দেওয়া হয়। পাশাপাশি এই আইনে স্পষ্ট বলা হয়েছিল যে ভারতের কোম্পানির সমস্ত প্রশাসনিক কর্তাই গভর্নর জেনারেলের কর্তৃত্ব মেনে চলতে বাধ্য। এর ফলে ভারতে ব্রিটিশ কোম্পানির কার্যকলাপের উপর ব্রিটেনের পার্লামেন্টের নিশ্চিতভাবে নজরদারি করতে পারে। ঠিক আছে। আচ্ছা, পরের প্রশ্ন দেখো 8 নম্বর দেখে, লর্ড কর্নওয়ালিস আমলাতন্ত্রকে সংগঠিত করতে কী কী ব্যবস্থা নিয়েছিলেন? উত্তর লিখবে অসামরিক শাসন ব্যবস্থার ক্ষেত্রে উপনিবেশিক শাসনের অন্যতম প্রধান হাতিয়ার ছিল আমলাতন্ত্র। আমলাতন্ত্রকে সংগঠিত করার উদ্দেশ্যে লর্ড কর্নওয়ালিস সিভিল সার্ভিস বা অসামরিক শাসন ব্যবস্থা চালু করেন। ভারতের ব্রিটিশ প্রশাসনকে দুর্নীতিমুক্ত করাই ছিল কর্নওয়ালিসের উদ্দেশ্য। তার ধারণা ছিল উপযুক্ত বেতন না পাওয়ার ফলেই কোম্পানির কর্মচারীরা সততার সঙ্গে কাজ করে না। ফলে কর্নওয়ালিস আইন করে কোম্পানি প্রশাসনের আধিকারিকদের ব্যক্তিগত ব্যবসা ও কোনো রকম উপহার নেওয়া বন্ধ করে দেন। পাশাপাশি চাকরির মেয়াদের ভিত্তিতে সিভিল সার্ভেন্টদের পদোন্নতির ব্যবস্থা চালু করেন এবং অবশ্যই কর্মচারীদের বেতনও বাড়িয়ে দেন। নেক্সট হচ্ছে 9 নম্বর থেকে, রেগুলেটিং অ্যাক্টে কী কী বলা হয়েছে? তো রেগুলেটিং অ্যাক্ট অনুসারে মাদ্রাজ, বোম্বাই, বাংলা প্রেসিডেন্সিতে তিনটির স্বতন্ত্র কার্যকলাপের উপর হস্তক্ষেপ করা হয়। ঠিক হয় বাংলার গভর্নরই হবেন গভর্নর জেনারেল। তার অধীনে মাদ্রাজ ও বোম্বাইয়ের বাণিজ্যিক ঘাঁটিগুলির গভর্নররা থাকবেন। তাদের কার্যকালের মেয়াদ হবে 5 বছর। ওকে, 4 জন সদস্য নিয়ে তৈরি হবে একটি গভর্নর জেনারেলের কাউন্সিল। এই আইনের ফলে কলকাতা ভারতের ব্রিটিশ শাসনের রাজধানীতে পরিণত হয়। নেক্সট হচ্ছে, ভারতীয় পাশ্চাত্য শিক্ষার প্রসারের কারণ কী ছিল? উত্তর লিখবে ভারত একটি বিশাল দেশ, অন্যদিকে ইংল্যান্ড একটি ছোট দেশ। আয়তনে ভারত ইংল্যান্ডের প্রায় 13 গুণ। তাই এই ছোট্ট দেশের মোট জনসংখ্যার পক্ষেও সেই সময় ভারতে এসে ভারত শাসন করা এক কথায় প্রায় অসম্ভব ছিল। তাই ব্রিটিশরা ভারতীয়দের মধ্যে শিক্ষার প্রসার ঘটিয়ে মূলত একদল ভারতীয় অনুগত কর্মচারী শ্রেণী বানাতে চেয়েছিল, যাতে দেশ শাসনে তাদের সুবিধা হয়। নেক্সট হচ্ছে 11 নম্বর থেকে, উডের ডিসপ্যাচ সম্বন্ধে কি জানো লেখন। তো 1854 খ্রিস্টাব্দের জুলাই মাসে বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি চার্লস উডের নেতৃত্বে শিক্ষা সংক্রান্ত একটি প্রতিবেদন পেশ করা হয়। তাকে উডের প্রতিবেদন বলা হয়। উডের নেতৃত্বে শিক্ষার ব্যাপারে এক সুগঠিত শিক্ষা কাঠামো গড়ে তোলার কথা বলা হয়। এই কাঠামো হবে প্রাথমিক থেকে বিদ্যালয় স্তর পর্যন্ত। ইংরেজি ও ভারতীয় দুই ভাষার চর্চার কথা বলা হয়েছে। 1857 খ্রিস্টাব্দে 3টি প্রেসিডেন্সিতে 3টি বিদ্যালয় তৈরি করা হয়। উচ্চ বিদ্যালয়ের সংখ্যাও বাড়ানো হয়। পরের প্রশ্ন হচ্ছে, ভারতের পাশ্চাত্য শিক্ষার বিস্তারে খ্রিস্টান মিশনারিদের ভূমিকা আলোচনা করুন। তো 1800 খ্রিস্টাব্দে উইলিয়াম কেরি শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন তৈরি করেন।
শ্রীরামপুরের মিশনারিরা ব্রিটিশ কোম্পানির তরফে শিক্ষা বিস্তারের বিভিন্ন উদ্যোগে সামিল হন। নিজেদের মুদ্রণ যন্ত্র বসিয়ে তারা ছাপাখানা চালানোর কাজে ব্রতী হন এবং বাংলা ভাষায় বিভিন্ন লেখা ছাপাতে শুরু করেন। উইলিয়াম কেরি বাইবেলের একটি অংশকে বিভিন্ন ভারতীয় ভাষায় অনুবাদ করেন। 1829 খ্রিস্টাব্দে স্কটিশ মিশনারি সোসাইটির সদস্য আলেকজান্ডার ডাফ কলকাতায় এসে অনেকগুলি মিশনারি স্কুল তৈরির উদ্যোগ নেন এবং ইংরেজি শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। নেক্সট হচ্ছে উইলিয়াম কেরি কে ছিলেন, শিক্ষা ব্যবস্থায় তার অবদান লেখ। 1800 খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম কলেজের পাশাপাশি শ্রীরামপুরে ব্যাপটিস্ট মিশন স্থাপন করা হয়। উইলিয়াম কেরি ছিলেন শ্রীরামপুর মিশনারিদের মধ্যে সবথেকে উল্লেখযোগ্য ব্যক্তিত্ব। তিনি ভারতীয় মহাকাব্যগুলি ইংরেজি ভাষায় অনুবাদ করেন। এছাড়া তিনি বাইবেলের একটি অংশকে বিভিন্ন ভারতীয় ভাষায় অনুবাদ করেন। 1778 খ্রিস্টাব্দে হালেদের লেখা ব্যাকরণ বিষয়ক বইটিকেও সম্পাদনা করে প্রকাশ করেছিলেন উইলিয়াম কেরি। নেক্সট হচ্ছে মেকলের প্রতিবেদন বলতে কী বোঝো। 1835 খ্রিস্টাব্দের 2 ফেব্রুয়ারি জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশনের সভাপতি টমাস ব্যাবিংটন মেকলে ভারতবর্ষের শিক্ষার প্রসঙ্গে একটি প্রতিবেদন বা মিনিটস পেশ করেন। তাতে বলা হয়, ভারতবর্ষে ইংরেজি শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী তৈরি করা ঔপনিবেশিকদের প্রধান উদ্দেশ্য হওয়া উচিত। তাই যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান ভারতীয় ভাষায় শিক্ষার চর্চা করবে তারা কোনো সরকারি অনুমোদন পাবে না। বাস্তবে মেকলের ধারণা ছিল ব্রিটিশরা জাতিগতভাবে উন্নত এবং তাদের হাত ধরেই ভারতে আধুনিকতা আসবে, তাই তিনি দেশীয় ভাষা চর্চাকে হেয় করেছিলেন। নেক্সট আমরা দেখো 5 নম্বর মানে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তাদের উত্তর। প্রথম প্রশ্ন, ভারতে ঔপনিবেশিক শাসনে জমি জরিপ করে রাজস্ব নির্ণয় করার প্রক্রিয়াটি আলোচনা করো, অথবা ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকালে জরিপ ব্যবস্থা কীরকম ছিল তা আলোচনা করো, অথবা জেমস রেনেল কীভাবে বাংলার নদীপথগুলি জরিপ করেছিলেন। দেখো আমরা উত্তর লিখছি। 1757 খ্রিস্টাব্দে পলাশী যুদ্ধের পর বাংলার নবাব মির্জাফরের থেকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কলকাতা থেকে কুলপি পর্যন্ত 24টি পরগনার জমিদারি পায়। সে সময় রবার্ট ক্লাইভ নতুন জমিদারি মাপজোপ করার জন্য একদল জরিপবিদের খোঁজ করতে থাকেন। 1760 খ্রিস্টাব্দে ফ্রাঙ্কল্যান্ড নতুন 24 পরগনার জমি জরিপের কাজ শুরু করেন, কিন্তু কাজ শেষ হওয়ার আগেই ফ্রাঙ্কল্যান্ড মারা যান এবং তার অসমাপ্ত কাজ শেষ করে হগ ক্যামেরন। 1764 খ্রিস্টাব্দের বক্সার যুদ্ধের পর বাংলায় জমি জরিপ করে রাজস্ব নির্ণয় বিষয়ে কোম্পানি আরও তৎপর হয়ে ওঠে। 1767 খ্রিস্টাব্দে জেমস রেনেলকে ব্রিটিশ কোম্পানি ভারতের সার্ভেয়ার জেনারেল বা জরিপ বিভাগের প্রধান হিসাবে নিয়োগ করেন। তিনি বাংলার নদীপথগুলি জরিপ করে মোট 16টি মানচিত্র তৈরি করেন। পরের প্রশ্ন দেখো, 2 নম্বর দেখে কর্নওয়ালিসের পুলিশ ব্যবস্থার বিবরণ দাও, অথবা ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকালে পুলিশ ব্যবস্থা কীরকম ছিল বা কীরূপ ছিল আলোচনা করো। আমরা উত্তর লিখছি। 1793 খ্রিস্টাব্দে জেলাগুলির দেখভাল করার জন্য লর্ড কর্নওয়ালিস পুলিশ থানা ব্যবস্থা চালু করেন। প্রতিটি থানার দায়িত্ব ছিল একজন দারোগা। দারোগাদের নিয়ন্ত্রণ করতেন ম্যাজিস্ট্রেটরা। স্থানীয় অঞ্চলে সাধারণ মানুষের কাছে দারোগাই ছিলেন কোম্পানির শাসনের ক্ষমতা এবং কর্তৃত্বের প্রতীক। কিন্তু স্থানীয় জমিদারদের সঙ্গে দারোগারা সমঝোতা করে চলায় সাধারণ মানুষের উপর জমিদার ও দারোগার যৌথ পীড়ন চলত। 1812 খ্রিস্টাব্দে পাকাপাকিভাবে দারোগা ব্যবস্থার বিলোপ করা হয়। তার বদলে গ্রামের দেখভালের দায়িত্ব দেওয়া হয় একজন কালেক্টরকে। ব্রিটিশ কোম্পানির মূল লক্ষ্য ছিল পুলিশি ব্যবস্থার মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠা করা। সেই উদ্দেশ্যেই পুলিশ ব্যবস্থার নানা রকম সংস্কার করা হতে থাকে। শেষ পর্যন্ত 1843 খ্রিস্টাব্দে সিন্ধু প্রদেশ অঞ্চলে নতুন ধাঁচের পুলিশি ব্যবস্থা প্রয়োগ করা হয়। ক্রমে আলাদা পুলিশ আইন বানানো হয় এবং ধীরে ধীরে ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা ও তার প্রদর্শনের অন্যতম হাতিয়ার হয়ে উঠেছিল পুলিশি ব্যবস্থা। নেক্সট প্রশ্ন হচ্ছে, ব্রিটিশ কোম্পানির প্রশাসন ব্যবস্থায় আমলাতন্ত্রের ভূমিকা কী ছিল। উত্তর লিখবে। দেখো, ভারতীয় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রশাসনের ইস্পাত কাঠামো ছিল আমলাতন্ত্র বা সিভিল সার্ভিস ব্যবস্থা। প্রথমে আমরা লিখছি প্রতিষ্ঠা। লর্ড কর্নওয়ালিস প্রথম সিভিল সার্ভিস চালু করেন এবং অসামরিক প্রশাসনে আমলাতন্ত্রকে সংগঠিত করেন। এর উদ্দেশ্য ছিল ভারতের দুর্নীতিমুক্ত ব্রিটিশ প্রশাসন গড়ে তোলা। এরপর আমরা লিখছি বিশেষত্ব। ব্রিটিশ প্রবর্তিত আমলাতন্ত্রের যে বিষয়গুলি গুরুত্ব পেত তা হলো, 1 নম্বর, আমলাদের নির্দিষ্ট মেয়াদের চাকরিতে নিয়োগ করা হতো। 2 নম্বর হচ্ছে যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে আমলাদের পদোন্নতির ব্যবস্থা করা হতো। 3 নম্বর, প্রশাসনে কর্মরত আমলারা ব্যক্তিগত ব্যবসা ও ঘুষ উপঢৌক নিতে পারত না। 4 নম্বর, নির্দিষ্ট সময়ের ব্যবধানে আমলাদের বেতন বৃদ্ধির ব্যবস্থা করা হতো। 5 নম্বর, সিভিল সার্ভিসে ভারতীয়দের নিয়োগ করা হতো না। 6 নম্বর হচ্ছে সিভিল সার্ভেন্ট বা আমলাদের
পেশাগত দক্ষতা বাড়ানোর জন্য এবং তাদের ভারতীয় ভাষা সংস্কৃতির রীতিনীতির বিষয়ে অবগত করার জন্য প্রশিক্ষণ দানের ব্যবস্থা করা হতো। ঠিক আছে, তো এইভাবে দেখো আমরা প্রশ্নের উত্তরটিকে লিখলাম। তো আজকের এই ভিডিওতে আমরা তোমাদের ক্লাস 8-এর ইতিহাস বিষয়ের 3 নম্বর যে চ্যাপ্টার ছিল সেই চ্যাপ্টারের সমস্ত রকমের গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তাদের উত্তর সম্পর্কে আমরা আলোচনা করলাম। সমস্ত প্রশ্নগুলো অবশ্যই তোমরা কিন্তু খুব ভালোভাবে মুখস্থ করবে এবং বারবার প্র্যাকটিস করবে, এর মধ্যে থেকে তোমাদের কিন্তু পরীক্ষার প্রশ্ন দেওয়া হয়। ঠিক আছে, আর যদি তোমরা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবে, পাশের বেল আইকনে প্রেস করে অল অপশানটিকে সিলেক্ট করবে, ভিডিওটিতে অবশ্যই লাইক করবে। ঠিক আছে, এবং ভিডিওটিকে বন্ধু বান্ধবীর সঙ্গে শেয়ার করবে এবং এই ভিডিওটি সম্পর্কে তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। আর যদি তোমরা এই সমস্ত যে ভিডিও এবং এই সমস্ত যে প্রশ্ন এবং উত্তর তার পিডিএফ ফাইল পেতে চাও তাহলে সহজ লেসন অ্যাপটি ইনস্টল করবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা পিডিএফগুলো কিন্তু নিতে পারো এবং তার সঙ্গে তোমরা সমস্ত সাবজেক্টের সাজেশন, মডেল কোশ্চেন পেপার, সিলেবাস, মার্কস রিভিশন, প্র্যাকটিস সেট সব কিছুর ভিডিও এবং পিডিএফ কিন্তু অ্যাপের মধ্যে দেওয়া থাকবে। ওকে, তো চলো আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।